যতকাল রবে পর্দা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন ও দেখছেন রেডিও সরকার ৯৮.৮ FM এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রেডিও সারাবেলার বিশেষ আয়োজন স্মরণে বঙ্গবন্ধু। পুরো আয়োজনটি জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি আখি আক্তার। আজ আমাদের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, গান এবং কবিতা নিয়ে পুরোটা সময় আপনাদের সাথে থাকব। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জহুরুল কাইয়ুম স্যার, মুক্তিযুদ্ধ গবেষক, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন কবিতা আবৃত্তি নিয়ে অমিতাভ দাস হিমুন, আবৃত্তি শিল্পী, এবং রয়েছেন আমাদের সঙ্গে চুনি ইসলাম, সঙ্গীত শিল্পী। আমরা স্বাগত জানাচ্ছি প্রথমেই জহুরুল কাইয়ুম স্যার আপনাকে। কেমন আছেন আপনি? ভালো ভালো আছি। এবারে আমরা স্বাগত জানাচ্ছি আবৃত্তি শিল্পী অমিতাভ দাস হিমুন। দাদা কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো। আমরা চলে যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী হিসেবে রয়েছেন চুনি ইসলাম। চুনি ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। চুনি ভাই, আচ্ছা, আজ ভালো আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আমরা আজকের যে আয়োজনটি নিয়ে উপস্থিত হয়েছি, আয়োজনটির নাম একবার বলেছি, অনুষ্ঠানটির নাম আমাদের স্মরণে বঙ্গবন্ধু। তো শুরুতেই আমরা যেটা করব সেটি হচ্ছে, আজ আমরা গান দিয়ে শুরু করতে চাই। আর বঙ্গবন্ধুকে নিয়ে যে গানগুলো রয়েছে বা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে লেখা, এবং সেই সাথে কণ্ঠে যাদের কণ্ঠে মানে বলবো যে মধুর কণ্ঠ দিয়ে যারা গেয়েছেন, তাদের মধ্যে থেকে আমাদের মধ্যে রয়েছেন চুনি ইসলাম। তো চুনি ভাই, আমরা প্রথমে গান দিয়ে শুরু করতে চাই। প্রথমে কোন গানটি শুনবো আমরা? চুনি ভাই, আমি আমার নিজের করা একটি গান, আমার নিজের লেখা সুর করা একটি গান। কার সে ডাকে সারা দিয়ে ৩০ লক্ষ রক্ত দিল, কার সে ডাকে যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন হলো, কার সেটাকে সারা দিয়ে ৩০ লক্ষ রক্ত দিল, কার সেটাকে যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন হলো, সে যে শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব, সে যে শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব। ফরিদপুরের টুঙ্গি পাড়ায় সেই ছেলেটি জন্মেছিল, দিনে দিনে বড় হয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল। ফরিদপুরের টুঙ্গি পাড়ায় সেই ছেলেটি জন্মেছিল, দিনে দিনে বড় হয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল, জানিয়ে দিল বাঙালি নয় মৃত্যু ভয়ে ভীরু নির্জীব, সে যে শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব। জাতির পিতার স্বপ্ন ছিল দেশটা হবে সোনার দেশ,
উঠবে সবার মুখে হাসি, থাকবে না আর দুঃখের রেশ। জাতির পিতার স্বপ্ন ছিল দেশটা হবে সোনার দেশ, উঠবে সবার মুখে হাসি, থাকবে না আর দুঃখের রেশ। সোনার বাংলা তুললে গড়ে তিনি হবেন চিরঞ্জীব, সে যে শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব, সে যে শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব। আমরা গান শুনছিলাম চুনি ভাইয়ের কাছে, আর গানের অনেকগুলো লাইনের মাঝখানে যে লাইনটা বা মধ্যে যে লাইনটা আমার কাছে মনে হয়েছে, চুনি ভাই যখন বলছিলেন যে যদি সোনার বাংলা গড়া যায় তাহলে বঙ্গবন্ধু হবেন চিরঞ্জীব, ঠিক সেরকমটাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়ার। তা আমরা আর দেরি করতে চাই না, এবারে চলে যেতে চাই আমাদের আবৃত্তি নিয়ে। আমাদের সাথে অমিতাভ দাস হিমুন দাদা। অমিতাভ দাস হিমুন দাদা, আপনার কাছে চলে যাচ্ছি। আমরা আপনার কাছে কবিতা আবৃত্তি শুনতে চাই। আপনি প্রথমে আমাদের কোন কবিতাটি শোনাবেন? আমি শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আজ এই সেই মর্মন্তুদ 15ই আগস্ট, যেখানে আমাদের জাতির পিতা স্বাধীনতার স্থপতি বাঙালি রাখাল রাজা নিহত হয়েছিলেন যেদিন, সেই 15ই আগস্টে আছি আমরা। তো আমি আসলে একেবারে সেখান থেকেই শুরুটা করতে চাই। নির্মলেন্দু গুণের সেই রাত্রির যে রাত্রির কল্পকাহিনী বলে যে কবিতাটি, সেটি দিয়ে শুরু করতে চাই। জি দাদা। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর গেছেন তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গর্বিণী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুইজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়। তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উঠিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ ওই কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেওয়া মাটির ফোঁটার শেষ তিলক। তোমার পা একবারও টলে উঠল না,
চোখ কাঁপলো না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামলো। কিন্তু তোমার রক্ত স্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বাছবার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। আমরা গান শুনছিলাম, এরপরেই শুনছিলাম কবিতা আবৃত্তি। এবারেই আমরা একটু চলে যেতে চাই আলোচনায়। আর আলোচনা যখন শুরু করব তখন প্রথমেই তো বলতেই হয় যে আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কায়ুম স্যার রয়েছেন, তার নামটি। এবং সেই সাথে আমরা জহুরুল কায়ুম স্যারের কাছে চলে যাচ্ছি এবং স্যারের কাছে যে বিষয়টি জানতে চাইব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাইবান্ধায় এসেছিলেন। আর সেই গাইবান্ধায় আসার পর তিনি যখন গাইবান্ধার মাটিতে পা রেখেছেন এবং সেই সাথে যখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, ঠিক সেই বিষয়গুলো নিয়ে স্মৃতিচারণমূলক কিছু বলবেন স্যার আমাদের উদ্দেশ্যে, অর্থাৎ আমি সহ আমার শ্রোতাদের উদ্দেশ্যে। ধন্যবাদ সকলকে যারা এই অনুষ্ঠানের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিভিন্ন অঞ্চল থেকে, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই বিষয়টি সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। প্রথমে বলে রাখি যে বঙ্গবন্ধু সাংগঠনিক কাজে খুব দক্ষতার শুধু পরিচয় দেননি, তিনি অনেক বেশি তৎপর ছিলেন। যে মানুষটি বেঁচে থাকলে আজকে 100 বছর পেরিয়ে যেতেন, কিংবা তার মৃত্যুর পরেও 45 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার অবদানকে ভুলবার কোনো অবকাশ আমাদের নেই। বাংলাদেশ নামক যে জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠা, তার পিছনে তার যে অসামান্য অবদান এবং পিতা হিসেবে তার যে অবস্থান, সেটি নিশ্চয়ই করে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের সাথে। আমরা যদি দেখি, সাংগঠনিক কাজেই বঙ্গবন্ধু 6 বার গাইবান্ধায় এসেছিলেন, গাইবান্ধা শহরে। এর বাইরে মহিমাগঞ্জে, পলাশবাড়িতে কিংবা পথসভা করেছেন গোবিন্দগঞ্জ বা অন্যান্য জায়গায়। শুধু গাইবান্ধা শহরে তিনি 6 বার এসেছিলেন। প্রথম আসেন 1949 সালে ছাত্রলীগের নেতা হিসেবে। তখন গাইবান্ধা মহকুমা শহর, সেই শহরে এসে বঙ্গবন্ধু তখনও হননি শেখ মুজিবুর রহমান 2-3 দিন কাটিয়েছেন তার সংগঠন গড়ার লক্ষ্যে। তিনি আওয়ামী লীগ নেতা প্রয়াত হয়েছেন লুৎফর রহমান, নাট্য ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া এবং 71-এর শহীদ মোহাম্মদ তৈয়বের বাসায় রাত কাটিয়েছেন এবং সাংগঠনিক কাজ করেছেন তাদেরকে সাথে নিয়ে। 49-এর পরে তিনি আসেন 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময়। তার নেতা, তিনি যাকে নেতা মানতেন, আদর্শিক নেতা হিসেবেই মানতেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে। এবং তারা এসে এখন যে ডাকবাংলা দেখি আমরা বিডি হলের পাশে, ডাকবাংলার সামনেই এটি জনসভা করেছিলেন সেই সময়। 54 যুক্তফ্রন্ট নির্বাচন, যে নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়েছিল,
সেই প্রচারণায় বঙ্গবন্ধু এসেছিলেন। তারপরে যদি আমরা দেখি 1964 সাল, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গড়ে তোলেন বঙ্গবন্ধু মার্চ মাসে, এবং মে মাসে তিনি সেই সর্বদলীয় সংগ্রাম পরিষদের একটি জনসভা করার জন্য গাইবান্ধায় আসেন। এবং অবাক হলেও সত্যি যে সেই 64 সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদের জনসভাটি হয়েছিল আজকের যে আমরা স্বাধীনতার বিজয় স্তম্ভ বলি পৌর পার্কের ঠিক সেখানে ডিবি রোডকে পিছনে ফেলে মঞ্চ করা হয়েছিল, উত্তরমুখী মঞ্চ, এবং সেই মঞ্চে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন। এবং অবাক করার যে বিষয়টি বললাম, সেই সময় তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা লুৎফর রহমানের পলাশপাড়ার বাসায় ছিলেন। সেখান থেকে হাঁটতে হাঁটতে তিনি এসেছেন ডাকবাংলার মোড়ে। সেখানে একটি ভাঙ্গা চায়ের দোকান ছিল, পুরনো যারা তারা সবাই জানেন, পঞ্চার চায়ের দোকান। সেই পঞ্চার চায়ের দোকানে তার সাথে ছাত্র ইউনিয়নের কয়েকজন কর্মী ছিল, তাদেরকে নিয়ে চা খেয়েছেন এবং চা খেয়ে জনসভার স্থলে গিয়েছেন, জনসভা করেছেন। এটি 64 সালের কথা। বঙ্গবন্ধু যখন 71-এর পরে মহান স্বাধীনতা সংগ্রামে জয়ী হওয়ার পরে বঙ্গবন্ধু ওই প্রয়াত লুৎফর রহমানকে জিজ্ঞেস করেছেন যে ওই পঞ্চা বেঁচে আছে কিনা এবং পঞ্চার অবস্থাটা কি। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি যে তিনি পঞ্চার নাম মনে রেখেছেন এবং বলেছেন যে পঞ্চার আর্থিক অবস্থা কি। এবং তখন লুৎফর রহমানের কাছে শুনে তিনি পঞ্চাকে কয়েকবার টিন এবং টাকা দিয়েছিলেন। 64 সালের পরে 71-এর এই ঘটনা। বঙ্গবন্ধুর এই অসাধারণ স্মরণ শক্তির কথা অনেকেই জানেন। নেতাদের প্রায় সবাইকে তিনি নাম ধরে ডাকতেন এবং চিনে ফেলতেন। 64-র ওই জনসভার পরে 69-এ বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেলেন জনগণের আন্দোলনের মুখে, এবং বঙ্গবন্ধু অভিধায় ভূষিত হলেন। ছাত্র সমাজ তাকে বঙ্গবন্ধু অভিধায় ভূষিত করলো। সেই 69 সালে তিনি গাইবান্ধা সফরে আসলেন, যখন সামরিক সরকার কেবল ঘরোয়া রাজনীতির অনুমতি দিয়েছে। এবং আমরা দেখি যে তিনি এখন যে র্যাব ক্যাম্প, যেটা বিডি হল নামে পরিচিত ছিল, এখন যেটা বঙ্গবন্ধু হল, সেই হলে একটি ঘরোয়া কর্মী সভায় বক্তব্য রাখেন। সেটি ছিল 1969 সাল। তারপরে তিনি আসেন 1970 সাল। এটি কিছুটা ঘটনাবহুল, কারণ বঙ্গবন্ধু 1970 সালে যখন আসেন, গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুলের মাঠে এক বড় জনসভায় বক্তৃতা করেন। এবং 70 সালে এটা বলা যায় যে নির্বাচনের প্রচারের প্রাক মুহূর্তে প্রচারণা জনসভা। যদিও তখন পর্যন্ত প্রতীক প্রার্থী কেউ নির্ধারণ হয়নি, তিনি ওই জনসভাতে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছিলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন, যে প্রার্থী হবে তাকেই ভোট দিতে বলেছিলেন। কিন্তু সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। যারা একটু বয়সী তারা মনে করতে পারবেন যে 70 সালের ইসলামিয়া স্কুলের জনসভায় ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ তিনি যখন গোরস্থান পেরিয়ে তার গাড়ি চলে এসেছে, তখনই এখন যেখানে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুলের পশ্চিম পাশে যে নতুন একটি ভবন হয়েছে 3 তলা, সেই ভবনের জায়গায় একটি টিন শেড ভবন ছিল। বঙ্গবন্ধু মাঠে ঢোকার আগেই ওই ভবনটি অনেক লোকের চাপে, এবং তখন গোটা মাঠের বাইরেও অনেক গাছে মানুষ ছিল, পার্শ্ববর্তী বাড়িগুলোতে মানুষ ছিল, এবং ওই স্কুল ঘরের টিন শেড স্কুল ঘরের উপরে যখন মানুষ চেপে বসে, এক মুহূর্তে সেটা মানুষের চাপ সহ্য করতে না পেরে সেটা ধসে যায়। এই ধসে যাওয়ার মুহূর্তটি বঙ্গবন্ধু প্রবেশ করার আগ মুহূর্তে বঙ্গবন্ধু শব্দ শুনেই গাড়ি থেকে নেমেছেন এবং তিনি দ্রুত সেখানে চলে গেছেন। এটাই কিন্তু বঙ্গবন্ধু। তার জনসভার আগে তিনি সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন,
তারপরে তিনি জনসভায় বক্তৃতা করেছেন, এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তার সেই জনসভা, এই ধরনের ঘটনা ঘটার পরেও সেই জনসভা কিন্তু পূর্ণাঙ্গ একটি জনসভা ছিল। এবং আমরা জানি সেখানে ফারুক নামে একটি স্কুল ছাত্র মারা যায়, মঞ্জুরুল আলম, তারপর মোজাহারুল হক প্রধান, রাজু এবং সহদেব সরকার, হাইড্রোজেন, কমপক্ষে এই তিনজনের নাম জানা যায় তারা সেদিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ফারুককে তাৎক্ষণিকভাবে ফারুক মারা যায় ওখানে। তারপরও বঙ্গবন্ধু ওই জনসভায় বক্তৃতা করেন। জনসভার শেষে তিনি হাসপাতালে যান, নিহতের পরিবারের সাথে দেখা করেন, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন এবং এই যারা আহত হয়েছে তাদের সাথে দেখা করে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাদেরকে সহায়তা করার আশ্বাস দেন। এবং বঙ্গবন্ধু বারবার একটি কথা বলেছেন যে এই ঘটনাটি আমার জন্য খুব দুঃখজনক, কিন্তু এটি আকস্মিকভাবে ঘটেছে, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, আপনাদের কাছে আমি লজ্জিত, দুঃখিত। এবং আমরা দেখি বঙ্গবন্ধু সে কথাটিও বারবার মনে করেছেন। এবং সেদিন ওই স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তিনি সরকারি কিছুটা নির্দেশ অমান্য করেই এই স্কুলের অনুমতি দিয়েছিলেন। বঙ্গবন্ধু তার সাথেও দেখা করেন, তাকেও আশ্বস্ত করেন যে আপনি চিন্তা করবেন না, কিছু হবে না। এই ছিল ৭০ সালের ঘটনা। এবং ৭০ সালের ওই ঘটনার পরে আমরা জানি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৭০-এর নির্বাচন হয় ডিসেম্বরে, সেই নির্বাচনে আওয়ামী লীগের সকল প্রার্থী বিজয়ী হয়। ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রাম, তারপর স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনটি হয় ১৯৭৩ সালে। ১৯৭৩ সালের ওই নির্বাচনের আগে আবার বঙ্গবন্ধু গাইবান্ধা আসেন একই কাজে, নির্বাচনী প্রচারণার কাজে, এবং তিনি সেই জনসভায় বক্তৃতা করেন। আজকে গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন ভবনের পাশে যে বিএনসিসি ভবন, ওটাকে আসলে প্রাথমিকভাবে মঞ্চ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর জনসভার জন্য। এবং যারা একটু পুরনো তারা জানে যে এই বিএনসিসি যে ঘরগুলো হয়েছে ওটা পরে হয়েছে, ওটা আসলে মঞ্চের মতোই ছিল এবং সিঁড়িটাও ছিল। বঙ্গবন্ধু ঠিক ওই মঞ্চে বক্তৃতা করেছিলেন এবং তিনি আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণকে আহ্বান করেছিলেন। এবং ওই দিন তার যে রাজনৈতিক সচিব ছিলেন, তিনিও প্রবীণ আওয়ামী লীগ নেতা এখন, তোফায়েল আহমেদ, তিনি স্থানীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন নির্বাচনের জন্য। এই ছিল গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৬ বার আগমনের কথা। ধন্যবাদ জানাচ্ছি আমরা জহুরুল কায়ুম স্যারকে। এবারে একটু বলতেই হয়, আমরা যতগুলো কথা শুনেছি, অকুতোভয় মহান বীর মহানায়ক যিনি, তাকে নিয়ে আমরা শুনছিলাম। গাইবান্ধায় আসার যে স্মৃতিচারণ, সেই বিষয়গুলো আমরা জানছিলাম স্যারের কাছে। আমরা আর এই মুহূর্তে কথা না বলে চুনি ভাইয়ের কাছে আরেকবার যেতে চাই, কারণ আমাদের এখন মনে হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে আরো একটি গান শুনতে পারি। চুনি ভাই, আমরা এবার কোন গানটি শুনবো? আমি এবার যে গানটি শোনাবো এটা একটি বিখ্যাত গান। এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, অংশুমান রায়ের গাওয়া একটি গান। এটা খুব জনপ্রিয় একটি গান, সবাই জানে এটা গান। শুনু একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শুনু একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ
আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব, আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্প কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার দেশ। শুনু একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নিঃশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নিঃশেষ বাংলাদেশ। কেন ভাবো আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শুনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবর কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে। দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ চুনি ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ও শুনছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা বেলার বিশেষ আয়োজন স্মরণে বঙ্গবন্ধু। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্কেচ ফাউন্ডেশনের সৌজন্যে এবং অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আখি আক্তার। আজ আমাদের মাঝে অনুষ্ঠানে মাঝে রয়েছেন আলোচক হিসেবে যিনি রয়েছেন মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম স্যার, এবং সেই সাথে রয়েছেন আবৃত্তি শিল্পী অমিতাভ দাস শিমু, সেই সাথে গান নিয়ে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী চুনি ইসলাম। সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর প্রতি এবং সেই সাথে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি। আমরা এবারে চলে যাব অমিতাভ দার কাছে এবং অমিতাভ দাস শিমুন দাদা, আপনার কাছে যাচ্ছি। আমরা এবার আরেকটি কবিতা শুনতে চাই, তো এবারে আমরা কোন কবিতাটি শুনবো? আখি ধন্যবাদ। আমার যেটি বলার কথা সেটি হচ্ছে যে জহুরুল কাইয়ুম ভাই, আমাদের কাইয়ুম ভাই, যিনি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন, এই কাজগুলো করেছেন, এই বিষয়গুলোর সাথে একটা স্মৃতি তাড়িত হচ্ছিলাম। একটু ছোট্ট করে বলে নিই, কারণ তখন খুব ছোট, এত ছোট, এই দুটি জায়গাতেই আমি গিয়েছিলাম। এই স্কুল ধসে পড়ার বিষয়টি, ওই স্কুলের কাছাকাছি পৌঁছবার আগেই ওই ধসে পড়ার কারণে হারিয়ে গিয়েছিলাম সেদিন ভিড়ের মধ্যে, জনারণ্যে। পরবর্তীতে গাইবান্ধা সরকারি কলেজের বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম, তখন হাই স্কুলে উঠেছি। তো সেই সময়কারগুলো কাইয়ুম ভাই খুব চমৎকার করে বলেছেন। আজকে কিন্তু আখি এই সারা বেলার যে আয়োজন, সৌজন্যে যে আয়োজনটি, এটি চমৎকার হচ্ছে এই কারণে যে জহুরুল কাইয়ুমের মতো একজন আলোচক যিনি রয়েছেন, গাইবান্ধার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা আমরা জানতে পারছি। নিশ্চয়ই পরবর্তীতে আমাদের এই স্বাধিকার, আমাদের আন্দোলন, আমাদের অর্জন, এগুলো নিয়েও তিনি কথা বলবেন। আবার আমার বন্ধু চুনি ইসলাম আছেন এখানে, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি
যে তিনি কিন্তু খুব চমৎকার ভাবে আমাদের বঙ্গবন্ধুর উপরে যে গান সেগুলো তুলে আনছেন। আরেকটি বিষয় বলি, যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন, আমরা কিন্তু তাদেরকে, তো আমরা বুঝতে পারছি না কারা শুনছেন, তো তাদেরকে বিশেষ করে নতুন প্রজন্মের সন্তানদেরকে আমি অনুরোধ করব যে আমরা কেমন করে যুদ্ধ করেছিলাম, আমাদের পূর্বসূরীরা কেমন করে রাজপথে আগুন জ্বালিয়েছিলেন, জাতির জনক কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন, এই বিষয়গুলো তাদের জানা দরকার। এবং আজকে সেই কাজটি সারাবেলা করছে, সারাবেলাকে অভিনন্দন জানিয়ে আমি বঙ্গবন্ধুর যে স্বপ্নের যে দিন, বঙ্গবন্ধু যেমন দিন চাইতেন, হাজার বছরের বাঙালির যে অস্তিত্বের যে লড়াই, সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু, একজন বঙ্গবন্ধু কিভাবে সেটিকে পূর্ণতা দেন, সেই কবিতাটি উঠে এসেছে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতা দিয়ে। তো আমি সেটি এবারে করতে চাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বড় ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। আমার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথে চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর করি। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। এবারে আমরা চলে যেতে চাই জহুরুল কাইয়ুম স্যারের কাছে। স্যার, আপনার কাছে শেখ মুজিবুর রহমান এই পরিচিত ছিলেন, তিনি কিভাবে জাতির পিতা এবং বঙ্গবন্ধু হয়ে উঠলেন? আমরা যদিও শুরুতে কথা শুনতে শুনতে বেশ কিছু শুনে ফেলেছি, তারপরেও বাকি কথাগুলো আপনার কাছে জানতে চাই যে কিভাবে তিনি বঙ্গবন্ধু এবং জাতির পিতা হয়ে উঠলেন। ধন্যবাদ। ছোট্ট খোকা টুঙ্গিপাড়ার মধুমতি তীরের খোকা, সেই খোকা শেখ মুজিব থেকে
বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার যে গল্প, সেই গল্প নিশ্চয়ই করে দীর্ঘ এক গল্প। বঙ্গবন্ধুর যে সবচেয়ে বড় জায়গাটিতে আমরা দেখব, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর দূরদৃষ্টির বিষয়টি, অসম সাহসের বিষয়টি এবং সময় বুঝে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা, এটি ছিল তার অসাধারণ। আমরা অনেকগুলো ক্রান্তিকালে দেখি বঙ্গবন্ধু ঠিক যে সময় যে কাজটি করার সেটি করতে পেরেছেন, এবং সেটি অনেক সময় অনেক কঠিন মনে হতো, সেখানে কিন্তু অসম সাহস নিয়ে সেই লড়াইয়ে তিনি আগুয়ান হয়েছেন। আমরা অনেকগুলো ক্ষেত্র দেখব যে বঙ্গবন্ধু কলকাতা থেকে ডিগ্রি পাশ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন 48 সালে। ভর্তি হওয়ার পরেই সেখানকার কর্মচারীদের আন্দোলনে যুক্ত হলেন। বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিল, যেই নোটিশের ভাষ্য ছিল যে তুমি এই আন্দোলনের সাথে যুক্ত থেকে ভুল করেছো, যদি এই ভুল করাটি তুমি স্বীকার করো তাহলে তোমাকে ক্ষমা করে দেয়া হবে এবং তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বঙ্গবন্ধু কিন্তু প্রথমেই 48 সাল, এটা অনেক আগের ঘটনা, 48-49-এর বিষয়, কেবলই পাকিস্তান হয়েছে, পাকিস্তানের সেই উন্মাদনা কাটেনি যেই উন্মাদনার সাথে বঙ্গবন্ধু যুক্ত ছিলেন, শেখ মুজিবুর রহমান যুক্ত ছিলেন। শেখ মুজিবুর রহমান যুক্ত ছিলেন পাকিস্তানে এসেই প্রথম ধাক্কা এটি। বঙ্গবন্ধু আপোষ করেননি। বঙ্গবন্ধু বলেছেন এটি ন্যায়সঙ্গত একটি আন্দোলন এবং এই ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে আমি আছি এবং আমার এই সমর্থনের কারণে যদি কোনো অগ্রগতি হয় আন্দোলনের, সেটার সাথে আমি থাকব, কিন্তু আমি কোনো মুচে লেখা দেব না। বঙ্গবন্ধুকে আমরা জানি সেই সময় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়, তার লেখাপড়ার ইতি ঘটে। যেই বহিষ্কার আদেশ স্বাধীনতার পরে প্রত্যাহার করা হয় 1973 সালে। সে যাই হোক, তো এই কিন্তু বঙ্গবন্ধু তার শুরুটা এরকম। তারপরে আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রে 52-এর ভাষা আন্দোলনের আগে, 48-এর পরে ভাষা নিয়ে যখন আন্দোলন শুরু হলো প্রথম, তখনও বঙ্গবন্ধু ছিলেন। তারপরে তিনি গ্রেপ্তার হয়ে যান এবং তিনি কারাগারে থাকেন। কারাগারে থাকা অবস্থাতেই 52 সালের ভাষা আন্দোলন শুরু হয় এবং সেখানেও তিনি একই বার্তা দিয়েছিলেন কারাগার থেকে যে তোমরা কোনোভাবেই আপোষ করবে না, এই আন্দোলন চালিয়ে যেতে হবে, এটি আমাদের অস্তিত্বের আন্দোলন, এটি বাঙালির টিকে থাকার লড়াই, বাঙালির সংস্কৃতির টিকে থাকার লড়াই। এই আন্দোলনের সাথে বঙ্গবন্ধু ছিলেন এবং আমরা দেখি যে প্রতিটি পর্যায়ে তিনি সাহসের সাথে মোকাবেলা করেছেন। শেখ মুজিবের যে সাহস, সেই সাহস কিন্তু আমরা 54-তেও দেখি। 1954 সালে যখন যুক্তফ্রন্টের নির্বাচন, সেখানে সেই যুক্তফ্রন্টের নির্বাচনেও তিনি এগিয়েছিলেন এবং তার সেইখানে সাহসী ভূমিকা ছিল। আমরা দেখেছি তিনি মন্ত্রী হয়েছেন এবং সাংগঠনিক কারণেই তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে। এটি কিন্তু আজকের রাজনীতিতে প্রায় বিরল ঘটনা। সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে এবং শেখ মুজিবুর রহমান, তোমাকে দলের দায়িত্ব নিতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। বঙ্গবন্ধু 56 সালে মন্ত্রিত্ব ছাড়ে দিয়ে চলে গেছেন রাজপথে, রাজপথে ভুকা মিছিল করছেন। এটা বঙ্গবন্ধুর অনেক সাহসের মধ্যে এটি। তিনি চীনে গিয়েছেন, চীনে যে সেখানকার একটা শান্তি সম্মেলন ছিল, সেই সম্মেলনে যোগ দিয়েছেন। এই এশীয়, দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার সেই শান্তি সম্মেলন চীনে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে যোগ দিয়েছেন, তাদের অর্থনীতি পর্যবেক্ষণ করেছেন এবং ফিরে এসে তিনি তার, আমরা যে আজকে যদি দেখি যে তার আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে তিনি খুব স্পষ্ট করে লিখেছেন, সেই সময়ের ভাবনাটা লিখেছেন। কি সেই ভাবনা? তিনি লিখেছেন, আমি কমিউনিস্ট নই, পরিষ্কার কেন, কিন্তু আমি পুঁজিবাদী ব্যবস্থার বিপক্ষে। যতদিন এই পুঁজিবাদী ব্যবস্থা থাকবে ততদিন মানুষের উপর মানুষের শোষণ অব্যাহত থাকবে, মানুষে বৈষম্য থাকবে। এটি কিন্তু অসমাপ্ত আত্মজীবনীর একদম স্পষ্ট করে তিনি এই কথাগুলো বলেছেন সেই 56 সালে। সুতরাং আমরা তার সাহসের জায়গাগুলো খুব কিন্তু ঘনিষ্ঠভাবে দেখতে পাই। আবার তিনি ক্রমাগত আটক হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, মামলা হচ্ছে, আবার বেরিয়ে আসছেন,
কিন্তু আমরা এক পর্যায়ে যে দেখলাম 1966 সালে তাকে দলের পক্ষ থেকেও একটা অংশ বলল 6 দফা এখন ঘোষণা করা যাবে না, কিন্তু 66 ফেব্রুয়ারিতে 6ই ফেব্রুয়ারি তিনি 6 দফার ঘোষণা দিয়ে দিলেন। লাহোরে সম্মেলনে গেলেন, সেই সম্মেলনে ঘোষণা দিলেন, সবাই বলল এটা গ্রহণযোগ্য নয়, তিনি বললেন এটা না মানলে আমাদের সাথে, আমরাও এটা ছাড়া আমরা টিকতে পারবো না, চলতে পারবো না, আমাদের এই 6 দফা দাবি। সেখানে কিন্তু স্বায়ত্তশাসনের কথাটা প্রথম চলে আসে। অর্থনৈতিক বৈষম্যের যে বিষয় সেটি উত্থাপন করেন তিনি, এবং এগুলো উত্থাপনের ফলে হয় কি, তিনি ফিরে আসলেন বাংলাদেশে। তিনি ওই সম্মেলনে থাকলেন না, যেহেতু তার ওটাকে গ্রহণ করা হলো না। তিনি ফিরে আসার কিছুদিন পরে, এটা ফেব্রুয়ারির ঘটনা, মে মাসে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। এবং আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি যে এই গ্রেপ্তার হওয়ার পর ক্রমাগত তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। 1 মাসে নতুন করে 11টি মামলার ঘটনাও আছে তার বিরুদ্ধে, কিন্তু তিনি নত হননি, তিনি পিছপা হননি। তিনি কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে স্থির ছিলেন, এবং 6 দফা বাস্তবায়নের জন্য আমরা তখন জানি 6 দফার সাথে ছাত্র সমাজের 11 দফা যুক্ত হয়ে এক গণ অভ্যুত্থান সৃষ্টি হয়। এবং গণ অভ্যুত্থানের এক পর্যায়ে, গণ অভ্যুত্থানের আগে আগরতলা ষড়যন্ত্র মামলা বলে এক মামলায় তাকে আটক করে ক্যান্টনমেন্টে রাখা হয়। এখন যেখানে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে এটা জাদুঘর হয়েছে, সেখানে থেকে আটকে রাখা হয়। এবং আমরা দেখব যে তিনি সেখানে আছেন, তিনি নিজের পক্ষে মামলায় কথা বলেছেন। তার সাথে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে এবং সামরিক বাহিনী, নৌবাহিনীর বিভিন্ন লোককে, প্রায় 24 জন বা তারও বেশি মানুষকে আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা চালু করা হয়। এবং আমরা দেখি মার্শাল কোর্টে সেটার বিচার হবে, সামরিক আদালতে বিচার হবে, কিন্তু বঙ্গবন্ধু তার নীতিতে অটল, লক্ষ্যে অটল। এবং আমরা দেখি যে তারপরে জনগণের আন্দোলনের মুখে সামরিক স্বৈরাচার বাধ্য হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এখানেও তাকে আপোষের কথা বলা হয়েছিল, এখানেও তাকে বলা হয়েছিল মীমাংসা করার জন্য, তিনি কিন্তু এক ফোঁটা পিছপা হননি। এইখানে কিন্তু বঙ্গবন্ধু যে অসম সাহস, সেইটাই শেখ মুজিবকে জাতির পিতা বানিয়েছে। এবং আমরা সেই ছোট্ট খোকার থেকে, আমরা যদি 69-এর 23শে ফেব্রুয়ারিতে যখন আমরা দেখি মুক্ত শেখ মুজিবকে ছাত্র সমাজের পক্ষ থেকে 23শে ফেব্রুয়ারি সম্বর্ধনা দেওয়া হলো, এবং সেই সম্বর্ধনায় তিনি হয়ে গেলেন শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু। এই যে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুতে রূপান্তর, এই রূপান্তরটাই কিন্তু তার রাজনৈতিক জীবনের রূপান্তর। এই রূপান্তরটাই আমরা বলি যে বাংলাদেশের ইতিহাসের সাথে শেখ মুজিবের বড় হয়ে ওঠা। বাংলাদেশের ইতিহাস ক্রমাগত এগোচ্ছে স্বাধীনতার দিকে, শেখ মুজিবও বড় হচ্ছেন, বঙ্গবন্ধু হয়ে গেলেন, এবং স্বাধীনতার রূপকার হিসেবে তিনি নেতৃত্ব দিলেন। আমরা দেখি 70-এর নির্বাচনের সময় অনেক দলের পক্ষ থেকে বলা হয়েছে ভোটের বাক্স লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। বঙ্গবন্ধু কিন্তু এই জায়গাটায় যান নাই। বঙ্গবন্ধু কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা হতে চান নাই, তিনি দেশের মানুষের রায় নিয়েই তাদের নেতা হতে চেয়েছেন। এবং সেই কারণেই কিন্তু ওই ভোটের বাক্সে লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো, সেই রাজনীতির সাথে বঙ্গবন্ধু যান নাই। বঙ্গবন্ধু নির্বাচন আদায় করেছেন, 70-এর নির্বাচন হয়েছে, 70-এর নির্বাচনে আমরা সবাই জানি সেই ফলাফল। 169 আসনের মধ্যে 167 আসন জাতীয় পরিষদে আমরা পাই, 300 আসনের মধ্যে 298টি প্রাদেশিক পরিষদের আসন আওয়ামী লীগ পায়। এবং তার ভিত্তিতেই বঙ্গবন্ধু আরো অগ্রসর হন। এবং আমরা মার্চে চলে আসি, যদি 71-এর মার্চে যদি চলে আসি, 70-এর ডিসেম্বর থেকে 71-এর মার্চ, এই 3 মাস, এই 2.5-3 মাস তিনি একের পর এক ধীর স্থিরভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং আমরা খুব অবলীলায় দেখি যে তিনি ক্রমাগত চূড়ায় উঠছেন। আমাদের যে আন্দোলন সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, তার চূড়ায় উঠছেন। আমরা কিন্তু জানি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ তার উপরে ক্রমাগত চাপ আসছে, চাপ বৃদ্ধি হচ্ছে, ছাত্ররা চাপ দিচ্ছে, পতাকা তুলবেন, পতাকা আপনার বাসভবনে তুলতে হবে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করেছে,
বঙ্গবন্ধু তখন পর্যন্ত কিন্তু আছেন সঠিক তার জায়গাটিতে। বঙ্গবন্ধু একদিন আগেও নয়, একদিন পরেও নয়, যে পদক্ষেপটি যেভাবে নেওয়ার কথা তিনি সেই পদক্ষেপটি গ্রহণ করেছেন। এবং আমরা দেখি 1971 সালের 7ই মার্চ সেই অবিস্মরণীয় ঐতিহাসিক জনসভার কথা, যেখানে রেডিও টেলিভিশনে প্রচার করা হবে না জেনে আমাদের বাঙালিরা যারা রেডিও টেলিভিশনে ছিল তারা সেটি ত্যাগ করে চলে আসে। সেই অবিস্মরণীয় ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু কিন্তু আসল কথাটি বলে ফেললেন। অনেক কিছুর পর সেই ভাষণের 18 মিনিট ভাষণের গোটাটা যদি আমরা দেখি, সেখানে অনেক প্রেক্ষাপট বর্ণনা করেছেন, নির্যাতনের কথা বর্ণনা করেছেন, অর্থনৈতিক বৈষম্যের কথা বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি যেটি বলেছেন, আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথাটির মধ্য দিয়ে এক ধরনের ঘোষণা কিন্তু দিয়ে দিলেন বঙ্গবন্ধু। এবং তারপর আমরা দেখি আলোচনা চলছে, আলোচনা ভাঙছে, আলোচনা চলছে। পাকিস্তানিরা কৌশল হিসেবে তাদের অস্ত্র সেনাবাহিনী দেশে নিয়ে আসছে, বঙ্গবন্ধুও তার সেনানীদের প্রস্তুত করছেন সেইভাবে। এবং আমরা খুব দেখি যে 25শে মার্চ এসে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাকে অনেকেই বললেন যে আপনি চলে যান, আপনিও চলে যান। তিনি তাজউদ্দিন আহমেদকে ডেকে, সৈয়দ নজরুলকে ডেকে বললেন, তোমাদের যেখানে যাওয়ার কথা, যেখানে আমি বলে দিয়েছি সেখানে তোমরা চলে যাবে এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করবে। আপনি যাবেন কিনা? আমি যাব না। কারণ কি? এইখানেই কিন্তু বঙ্গবন্ধুর সার্থক চিন্তা হিসাবে, রাষ্ট্র চিন্তক হিসাবে বঙ্গবন্ধু। আমরা জানি প্রভাকরণ শ্রীলঙ্কায়, আমাদের পাশেই শ্রীলঙ্কা, প্রভাকরণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, অনেকটা ন্যায্য সংগ্রাম। কিন্তু তিনি যেহেতু চলে গিয়েছিলেন দেশ থেকে, তিনি বিচ্ছিন্নতাবাদী হিসেবে সারা বিশ্বে চিহ্নিত হয়েছিলেন। বঙ্গবন্ধু কিন্তু এই চ্যালেঞ্জটি এই অসম সাহসের সাথে গ্রহণ করেছিলেন। তিনি এটা জানতেন যে তাকে হত্যা করা হবে, কিন্তু তিনি কিন্তু পিছপা হননি। তিনি ওই চ্যালেঞ্জ গ্রহণ করেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু সকল জায়গায় যোগাযোগ করে আমাদের মহান স্বাধীনতার প্রস্তুতি কিন্তু হয়েছিল। তিনি চলে গেলেন পাকিস্তানের কারাগারে, তিনি চলে গেলেন লায়ালপুরে, তার ফাঁসি হুকুম হয়েছিল, তিনি পিছপা হননি, তিনি সেখানেও কোনো বন্ড সই করেননি। তিনি বলেছিলেন, আমি বাঙালি, বাংলার মানুষ, আমাকে যদি তোমরা হত্যা করো, আমার লাশটি তোমরা বাংলায় ফেরত পাঠিয়ে দিও। এই এত বড় কথা কে বলতে পারে? কতটা সাহস নিয়ে বলতে পারে? সেটি একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবই পারেন। এবং আমরা 9 মাসের যুদ্ধের ইতিহাস যদি দেখি, 9 মাসের যুদ্ধের ইতিহাসে দেখব আমরা সব সময় বঙ্গবন্ধুর নামেই সেই 9 মাসের যুদ্ধ পরিচালিত হয়েছে। আমরা বারবার ওই কথাটি বলেছি, জয় বাংলা। সেই জয় বাংলা দিয়ে, সেই স্বাধীনতার ডাক, সেই ডাকে আমরা একাত্ম হয়েছি, আমরা মিলিত হয়েছি, আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমরা দেখেছি যে আমাদের দেশ স্বাধীন হলো। আমাদের মুক্তিযোদ্ধা এবং আমাদের পাশের যে দেশ ভারত, তাদের সেনাবাহিনীর যৌথ যে বাহিনী, মিত্র বাহিনীর সহায়তায় আমরা এই দেশটি স্বাধীন করলাম। আমি আজকে এই সুযোগে অশেষ কৃতজ্ঞতা জানাই ভারতের প্রতি, সোভিয়েত ইউনিয়নের প্রতি, যারা আমেরিকার 7ম নৌবহরকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল, আর ভারত আমাদের দেশের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল তাদের সীমান্তবর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে। এইভাবে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন এবং বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠা। এমনিতেই কেউ এই অবস্থানে আসতে পারে না। বঙ্গবন্ধু সেটি প্রমাণ করে দিয়েছেন তার অসম সাহস দিয়ে, তার দূরদৃষ্টি দিয়ে এবং তার সিদ্ধান্ত নেওয়ার যে অসীম ক্ষমতা সেটি দিয়ে। আমরা দেখি মহান মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেলেন। বঙ্গবন্ধু ফিরলেন দেশে 10ই জানুয়ারি। তার আগে তিনি ভারতে গেলেন, ব্রিটেন হয়ে, ভারত হয়ে তিনি ফিরলেন। তার প্রথম বক্তৃতাতেই তিনি কি বললেন? তিনি বললেন যে আমার দেশের মানুষের দুঃখ যদি আমি দূর করতে না পারি, বেকারদের যদি চাকরি নিশ্চিত না করতে পারি, দুর্নীতি যদি রোধ না করতে পারি, ঘুষ যদি বন্ধ না করতে পারি, তাহলে আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, পূর্ণ হবে না।
আমাদের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন হবে না। এবং বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে শুধু নয়, কূটনৈতিকভাবেও কতটা প্রবল শক্তিমান মানতার পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখি যে তিনিই প্রথম যিনি 1974 সালে বাংলায় বক্তৃতা করলেন জাতিসংঘে। তিনি ভারতে দিয়ে যখন বাংলাদেশে আসলেন, তখন যেহেতু কলকাতার মানুষরা চাচ্ছিল তাকে, তিনি কথা দিয়ে এসেছিলেন যে তিনি যাবেন, এবং প্রথম বিদেশ সফর হিসেবে তিনি 6 ফেব্রুয়ারি 1971 গেলেন, 1972 তিনি গেলেন কলকাতায়। কলকাতা থেকে ফেরার সময় ইন্দিরা গান্ধীকে শুধু একটি কথা বললেন যে আপনাদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা, কিন্তু আপনার সেনাবাহিনী কবে ফিরবে। তিনি আমন্ত্রণ জানালেন ইন্দিরা গান্ধীকে। 15ই মার্চ ইন্দিরা গান্ধী আসবেন বাংলাদেশ সফরে, তার প্রথম সফর। বঙ্গবন্ধু বললেন, মিস্টার প্রাইম মিনিস্টার, আমি আশা করি যে আপনার সেনাবাহিনী আপনার সফরের আগেই ফিরে যাবে। এটি কিন্তু অনেক দেশে হয়েছে, যারা যুদ্ধে সহযোগিতা করে দেশ স্বাধীন করেছে তারা কিন্তু বছরের পর বছর থেকেছে, এইরকম উদাহরণ আছে, এই পৃথিবীতেই আছে। কিন্তু বঙ্গবন্ধুর সেই শক্তিশালী অবস্থানের কারণে ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে বলেছেন যে মিস্টার প্রাইম মিনিস্টার, আমার সেনাবাহিনী যথাসময়ে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। এবং আমরা অবাক বিষয়ে লক্ষ্য করি, ইন্দিরা গান্ধী তার কথা রেখেছিলেন। তিনি 15ই মার্চ বাংলাদেশে আসবেন সফরে, 12ই মার্চ সর্বশেষ ভারতীয় সেনাবাহিনীর গ্রুপটি ফিরে যায় ভারতে। এই কথা অবিশ্বাস্য মনে হলেও সত্য, যে এই যে কূটনৈতিক বিষয়, এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর মানে বড় হয়ে ওঠা, সেটি কিন্তু কম নয়। তিনি পাকিস্তানে যাবেন, ওআইসি সম্মেলন, সব মুসলিম দেশগুলোর সম্মেলন। তিনি বলেছেন যে আমি সম্মেলনে যাব, কিন্তু শর্ত হচ্ছে পাকিস্তানকে স্বীকৃতি দিতে হবে। তখন পর্যন্ত পাকিস্তান স্বীকৃতি দেয় নাই। এটা 1974 সালের ফেব্রুয়ারি মাসের কথা। বঙ্গবন্ধু বললেন যে আমি যাব, সবাই চাচ্ছে যে বঙ্গবন্ধু যাক। বঙ্গবন্ধু বললেন আমি যাব, কিন্তু আমার দেশের স্বার্থ এখানে নিহিত, আমার দেশকে স্বীকৃতি না দিলে আমি যাব না। আর ভুট্টো চেষ্টা করছিলেন বঙ্গবন্ধুকে কায়দা করে নিয়ে যাওয়ার জন্য। বঙ্গবন্ধু তার সিদ্ধান্তে অটল থাকলেন এবং ভুট্টো বাধ্য হলো 22শে ফেব্রুয়ারি স্বীকৃতি দিতে। বঙ্গবন্ধু পরের দিন পাকিস্তানে গেলেন, ইসলামী সংস্থার সেই সম্মেলনে যোগ দিলেন। বঙ্গবন্ধু 73 সালের সেপ্টেম্বর, সম্ভবত সেপ্টেম্বরই, 9 সেপ্টেম্বর, অক্টোবর কিনা, না সেপ্টেম্বরই হবে, তিনি আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন। সেখানে তার বক্তৃতা সবচেয়ে দৃষ্টি কাড়ল, এবং সেখানে এক বক্তৃতায় তিনি বললেন, একটি সাক্ষাৎকারে তিনি বললেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, একটি শোষিত, একটি শোষক। আমি শোষিতের পক্ষে। এত বড় উচ্চারণ সেই সময়ে কেউ করতে পারে নাই। ফিডেল কাস্ট্রো ওই সম্মেলনের পরে বঙ্গবন্ধুকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আমি হিমালয় দেখেছি, কিন্তু আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। মানে হিমালয় সম উচ্চতার ব্যক্তিত্ব হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করলেন ফিডেল কাস্ট্রো। এই যে মানুষের দৃঢ়চেতা, এই যে নীতিতে অটল থাকার বিষয়, সেটি কিন্তু আমাদের জাতির জনককে আন্তর্জাতিক নেতায় পরিণত করেছে। জাতীয় নেতা থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা নিশ্চয়ই গৌরব করব তাকে নিয়ে, এবং এটা বলার অপেক্ষা রাখে না। আজকে ইতিহাস বিকৃতির নানা চেষ্টা হয়েছে 20 বছর ধরে, কিন্তু আমি সব সময় বলতাম, আমি সেই সংকটকালেও বলেছি একটি কথা, যে বঙ্গবন্ধু কারো দয়ার উপরে নির্ভর করে তার অবস্থান নির্ধারিত হয় নাই। বঙ্গবন্ধু আমার আলোচনায় বা অন্য কারো আলোচনায় তার অবস্থান নির্ধারিত হয় না। আমরা বরং তার কথা বলে নিজেরা গৌরবান্বিত হই, কিন্তু তার বৃদ্ধির জন্য আমরা কিছু না। তার নিজের অবদান, সেই অবদানের কারণেই তিনি অনেক উঁচু। ওই যে কাস্ট্রোর কথায়, কিউবার রাষ্ট্রনায়ক কাস্ট্রোর কথায়,
যে আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। এই কথাটি কিন্তু আমাদের বাংলাদেশের সকল মানুষের গৌরবের কথা। আমাদের জাতির পিতা মহান বাংলাদেশের স্থপতি, তার এইরকম প্রাপ্তি নিশ্চয়ই করে অনেক। এর বাইরেও আরো অনেক কথা আছে, আমেরিকার ভূমিকা সব নিয়ে কথা আছে, সেটা হয়তো অন্য প্রসঙ্গে আবার বলা যাবে। কিন্তু আমি শুধু একটি কথাই বলি যে বঙ্গবন্ধু তার নিজের কর্মের দ্বারাই তার অবস্থান নির্ধারণ করে গেছেন। আমরা তাকে স্মরণ করি, আমরা তাকে নিবেদন করি আমাদের কবিতা। আজকে কবিতা আবৃত্তি করলেন অমিতাভ দাস ইমন, আহ আমাদের গান গাইলেন চুনি ইসলাম। এরা দুজনই আমার খুব প্রিয়ভাজন মানুষ। এরা যেগুলো তুলে আনলেন সামনে, সেগুলো কি তাকে ঘিরে আমরা আমাদেরকে কিছুটা ঋদ্ধ করতে চাই। ওই বড় মানুষটাকে প্রশস্তি গেয়েও যদি আমি শান্তি পাই, আসলে এই প্রশস্তিতে তার কিছুই হবে না, আমরা গৌরবান্বিত হব, বাংলাদেশের মানুষ গৌরবান্বিত হবে। 15ই আগস্ট, শুধু আগস্ট মাসের কথা বলি, বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যা বিষয় শুধু নয়, আগস্ট মাসটি আমাদের জন্য আসলেই শোকের মাস। সেটি শুধু বঙ্গবন্ধু তার পরিবারের জন্য নয়, এটি শোকের মাস এই কারণেই যে বাংলা বাংলাদেশ বাংলা সাহিত্যের 3 স্বপ্ন সারথীর প্রয়াণ মাস হচ্ছে আগস্ট মাস। আমরা যদি দেখি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনজনই প্রয়াত হয়েছেন এই মাসটিতে। সুতরাং এই মাসে আমাদের শোকের মাস, কিন্তু আমাদের অনুপ্রেরণার মাস, যেখান থেকে আমরা অনেক অর্জন করতে পারি। আমাদের ভবিষ্যৎ যে আলোক উজ্জ্বল যে বন্দরের আশা আকাঙ্ক্ষা করি, একদম বৈষম্য, মানুষের মানুষের বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের জন্য এই 3 সারথী নিশ্চয়ই আমাদের সাথে থাকবে এবং আমরা তাদেরকে অনুসরণ করে এগিয়ে যাব। ধন্যবাদ। আখি আক্তার। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। তো এবার আমরা আরেকবার চুনি ভাইয়ের কাছে যাব। চুনি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি চুনি ভাই, আমরা অনেকটা সময় ধরে স্যারের কাছে আলোচনা শুনেছি। আমরা যদি বঙ্গবন্ধুকে নিয়ে আরো আলোচনা শুনি, তারপরেও দেখা যাবে যে শেষ হবে না। আমরা এবারে একটা গান গাইতে চাই, চুনি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। চুনি ভাই, এবার কোন গানটা শোনাবেন আপনি? আমি এবারও খুব জনপ্রিয় একটি গান, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে, এই গানটিকে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, কেড়ে দিল হায়নার সবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না।
আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। ভাই আমরা গান শুনছি এবং সেই গানের মাধ্যমে মনে হচ্ছিল যে সত্যি যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আর রাজপথে আবারও মিছিল হতো যে বঙ্গবন্ধু মুক্তি চাই, তাহলে সত্যি অসাধারণ হতো বা সত্যি আমরা আমাদের জাতির পিতাকে খুঁজে পেতাম। এবার আমরা চলে যেতে চাই অমিতাভদার কাছে। অমিতাভদা, আমরা আরেকটি কবিতা শুনতে চাই আপনার কাছে। এবারে কোন কবিতাটি শোনাবেন আপনি? এটি কবি শামসুর রহমানের একটি কবিতা, ধন্য সেই পুরুষ। একটু সামান্য একটা কথা বলতে চাই যে কায়ুম ভাইয়ের কথা শুনতে শুনতে আমার যেটি মনে হচ্ছিল যে আসলে বঙ্গবন্ধুর মতো পাহাড় সম মানুষ, যিনি যাকে হিমালয়ের সঙ্গে তুলনা করছিলেন বিদায়ী কাস্তে, সেরকম মানুষের স্তুতি করে তার স্তব করে আমরা কিন্তু নিজেরা বড় হই, বঙ্গবন্ধুকে তার অবস্থানে রেখে আমরা আবর্তিত হই তাকে ঘিরে। তো এটি খুব সত্যি। এই কবিতাটিতে শামসুর রহমান সেরকম ইঙ্গিত দিয়েছেন। ধন্য সেই পুরুষ, ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্ম কাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি। আমাদের চোখের পলক পড়তে চায় না, অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখো একে একে সকলেই যাচ্ছে বিপদে, অধঃপাতে মোহিনী নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক ভোলানো নাচ মনীষার মিনারে। বিশ্বস্ততা চূড়াগর্ত করছে শহীদের জন্য, সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন। কুমোরের ভাঙা পাত্রের মতো চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো যে কোনো ফলের গাছ সময়ে অসময়ে ভরে উঠছে শুধু মাকাল ফলে। ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা। দেখো এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই, নানা ছল ছুতোয় স্বৈরাচারের মাথায় মুকুট পড়াচ্ছে ফেরের বাজের দল। দেখো প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে
আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলি ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলেছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছো জীবনের স্তুতি গানে, কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টি ধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের উপর উপত্যকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্যবাদ। ধন্যবাদ অমিতাভ দা। আমরা এখন কবিতা আবৃত্তি শুনছিলাম, সেই সাথে গান শুনছিলাম এবং আমাদের স্যারের সঙ্গে কথা হচ্ছিল আলোচনা নিয়ে। এবারে আমি চুনি ভাইয়ের কাছে একটু যাব। চুনি ভাই, আমরা আপনার কাছে যাচ্ছি যে শেষ সময়ে চলে এসেছি আমরা, আর কথা বাড়াবো না। শ্রোতাদের উদ্দেশ্যে আপনি ছোট করে কিছু বলবেন শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে। আমার সাথে ছিলেন আমার শ্রদ্ধেয় জহুরুল কায়েম ভাই, বন্ধু অমিতাভ দাস শিমুন। ওই যে যেটা প্রত্যাশা, যেটা বলতে চাচ্ছিলাম যে শেষ গানের কথা দিয়ে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি। সর্বোপরি অনুষ্ঠান এই যারা আয়োজন, যারা আপনারা যারা এই আয়োজন করেছেন, সারাবেলার পক্ষ থেকে, এক্সপ্রেসের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার ধন্যবাদ জানাচ্ছি। এবারে চলে যাব অমিতাভ দা আপনার কাছে। দাদা, আপনি শেষ সময় এসে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন ছোট করে। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জাতির জনকের কথা স্মরণ করি, তার মতো কবি রফিক আজাদের ভাষায় দীর্ঘাঙ্গ পুরুষ, যাকে তিনি তার কবিতায় চিহ্নিত করেছেন, সেই পুরুষটির কথা আমরা আমাদের সামনে রেখে আমাদের নৈতিকতার জায়গাটিকে যেন আমরা শক্ত করতে পারি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অঙ্গীকার, মুক্তিযুদ্ধের অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, যে সোনার বাংলার স্বপ্ন ছিল, যেটি তুমি শুরু করেছিলে আলোচনা শুনবার আগে, সেই সোনার বাংলার যে স্বপ্ন, সেই স্বপ্ন সাধ কিন্তু পূর্ণ হবে। আমরা চাইব বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুকে প্রেরণা হিসেবে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ আখি, ধন্যবাদ জহুরুল কায়েম এবং চুনি ইসলাম সহ রেডিও সারাবেলা এবং এসকেএস ফাউন্ডেশন। আবারও ধন্যবাদ জানাচ্ছি অমিতাভ দাস শিমুন দাদাকে। এবং এবার চলে যাব আমরা জহুরুল কায়েম স্যারের কাছে। স্যার, আমরা শেষ সময় এসে আপনার কাছে যেটা জানতে চাই যে এতটা দূর থেকে, ঠিক গাইবান্ধা থেকে এই মুহূর্তে, অর্থাৎ আপনি গাইবান্ধা থেকে কিভাবে বঙ্গবন্ধুকে আপনার লেখার মাঝে বা গবেষণার মাঝে তুলে নিয়ে এসেছেন, সেটা একটু ছোট্ট করে শুনবো। সেই সাথে শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, অর্থাৎ আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে। এক হচ্ছে যে আমিও যে জেনারেশনের মানুষ, আমি যখন ক্লাস 6 থেকে 7-এ উঠেছি, স্বাভাবিকভাবেই আমাদেরও তখন কৈশোর, আমাদের জানার সূত্র কিন্তু পড়াশোনা, এবং আমি এর বিকল্প দেখি না। আমি পড়াশোনা করেই জানার চেষ্টা করি, এবং যে ইতিহাসের কাজটা করি সেটা তো অবশ্যই যারা সেই সময়ের মানুষ তাদের সাথে কথা বলে নানাভাবে অসংখ্য সাক্ষাৎকারের মাধ্যমে অর্জন করার আমি চেষ্টা করি। এবং আসলে আবার ওই পড়াশোনার কথাই বলবো, পড়াশোনা করে শেখার।
বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার সুযোগ আসলে আমাদের কারোই হয়নি। তো সেই কারণে এটা বলি যে বঙ্গবন্ধুর আসল বিষয় যেটা ছিল সেটা হলো তিনি এই দেশ অর্জনের জন্য যে কাজটি করেছিলেন, এবং সেই ভিত্তিতেই কিন্তু তিনি 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরেই তার প্রথম বক্তৃতাতেই বলেছিলেন যে আমার এই দেশের মূল লক্ষ্য হবে, মূল নীতি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। পরে তার সাথে জাতীয়তাবাদ যোগ হয় সংবিধানে। আমরা যখন দেখি 72 সালে সংবিধান তৈরি হয়, এবং এত কম সময়ে পৃথিবীর কোনো দেশে সংবিধান তৈরি হয়নি, আমাদের দেশে যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল, এবং তার নিজস্ব আহ, উদ্যোগের ফলেই এটি সম্ভব হয়েছিল। তার মূল লক্ষ্যটা মূল নীতি হিসেবে ঘোষিত হয়েছিল সেই 10ই জানুয়ারির কথাই, গণতন্ত্র, সমাজতন্ত্র। সেই তখনকার প্রেক্ষাপটে সমাজতন্ত্র এবং সাম্প্রদায়িক ভিত্তিক যে কৃত্রিম রাষ্ট্র পাকিস্তান তৈরি হয়েছিল, তার বিপক্ষে আমাদের বিজয়টাই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের। সেই জন্য ধর্মনিরপেক্ষতার বিষয়টি এসেছে। গণতান্ত্রিক লড়াই আমরা করেছি, গণতন্ত্রের সংগ্রাম, এবং বঙ্গবন্ধুর যে বৈষম্যহীনতার সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা, সোনার বাংলা গড়তে হলে মানুষে মানুষে বৈষম্য কমিয়ে আনতে হবে, সেই আকাঙ্ক্ষার ফলেই কিন্তু তিনি সেই নীতিগুলো করেছিলেন, এবং সেটি তিনি বাস্তবায়নের শেষ চেষ্টা করেছেন শেষ পর্যন্ত। তার শেষ বক্তৃতা 1975 সালের 25শে জানুয়ারি জাতীয় সংসদে যেটা তিনি দেন, সেখানেও কিন্তু এই কথাই বারবার এসেছে যে আমার কৃষক, আমার শ্রমিক, আমার মেহনতি মানুষ কোনো দুর্নীতি করে না, দুর্নীতি করি আমরা তথাকথিত শিক্ষিত মানুষরা, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বসে থাকি। সুতরাং আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের আকাঙ্ক্ষা সোনার বাংলা গড়তে হলে দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষে মানুষে বৈষম্য কমিয়ে আনার জন্য প্রচেষ্টা নেওয়া দরকার, এবং সকল মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সকল অগ্রগতির একটা ব্যবস্থা করা দরকার। বর্তমান সরকারের সময়ে গত 10 বছরে অনেকগুলো ক্ষেত্রে আমাদের ইতিবাচক পরিবর্তন হয়েছে, এবং আমাদের সূচকগুলো অনেক পরিবর্তিত হয়ে আমরা অনেক দেশের চেয়ে এগিয়ে গিয়েছি। ইভেন অনেক কিছুতেই আমরা ভারতের চেয়েও অনেক অগ্রসর, অনেক সূচকে। আমরা যদি 71 আর এখনকার তুলনা করি তাহলে তো অবশ্যই। সেই জন্য আমাদের সম্ভাবনা প্রচুর, কিন্তু দুর্নীতি একটা কারণ যেটা আমাদেরকে অনেকখানি আটকে রাখছে, যেটা এই সংকটকালে আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি সরাসরি। সংকটকালে স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা বা দুর্বলতা, সেগুলো স্পষ্ট হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও কিন্তু সেটা বাস্তবায়ন করা, মানুষের কাছে নিয়ে যাওয়া স্বাস্থ্য সেবা, এগুলো কিন্তু সম্ভব হয় নাই। সেই কারণে আমি মনে করি যে দুর্নীতিকে যদি আমরা মানে ধরতে না পারি ঠিক মতো, সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া খুব কঠিন কাজ হবে। কিন্তু আমি মনে করি যে বাঙালি পারে সকল বাধা পেরিয়ে জয় অর্জন করতে। সেই কারণে প্রধানমন্ত্রীর সদিচ্ছার সাথে মানুষের আহ এই উদ্যমকে যদি যুক্ত করা যায় তাহলে সম্ভব আমাদের জন্য একটি সোনার বাংলা, যেটি অমিতাভ দাস বলেছেন, সেটি পাওয়া। সেটি কিন্তু আমাদের আগামী প্রজন্ম সেই আকাঙ্ক্ষা নিশ্চয়ই করে, এবং আমাদের সেটা দায়িত্ব। আমাদের এই নিশ্চয়ই আমরা সবাই মনে মনে খুব কষ্ট পাই যে আমরা সেই বাংলাদেশটা এখনো দেখছি না, বা দেখে যেতে পারবো কিনা, কিন্তু আকাঙ্ক্ষা সবার যে সেই বাংলাদেশটা আমরা দেখি। তো এই বলে শেষ করি আমি, এবং আমার মনে হয় যে এতক্ষণ ধরে যারা আমাদের এই কথাগুলো শুনছিলেন, তারা নিশ্চয়ই আহ, আহ, আমাদেরকে কৃতার্থ করেছেন। আমাদের এই কথা, গান, কবিতা শুনেছেন তারা তাদের মূল্যবান সময় দিয়ে। সেই জন্য দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিই আহ সারা বেলা রেডিওতে যারা এই আয়োজনটি করেছেন, তারাও অনেক কাঠখড় পুড়িয়েই এই আয়োজনটি করেছেন, এবং তারা এরকম একটি নিবেদন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, যিনি আমাদের বাংলাদেশের স্থপতি। সুতরাং তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা যে কবিতা, গান এবং আলোচনা শুনছিলাম, সেখানে বঙ্গবন্ধুকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি একটু বলবো যে অমিতাভ দাস হিমুন্দা যখন কবিতা আবৃত্তি করছিলেন, সেখানে একটি লাইন আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার বলা দরকার।
কোন প্রেরণায় তুমি এত দূর এলে। সেই যে লাইনটা, সেখানে যদি আরেকটু বলা হয়, যে বলা হয়েছে তুমি বুঝি সেই মানে মূল মন্ত্রটার কথা যেটা বলা হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, বঙ্গবন্ধু সেই মহানায়ক, সেই অকুতোভয় বীর, তিনি বাঙালির স্বাধীনতার মহানায়ক। তার শাহাদত বার্ষিকী এবং সেই সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে রেডিও সারাবেলার বিশেষ আয়োজন স্মরণে বঙ্গবন্ধু আয়োজনটি নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আখি আক্তার, এবং এই আয়োজনটির সৌজন্যে ছিল স্পেস ফাউন্ডেশন। অনেকটা সময় আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন শ্রোতা দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম স্যার, আবৃত্তি শিল্পী অমিতাভ দাস হিমুন্দা, এবং সেই সাথে চুনি ইসলাম ভাইকে। সঙ্গীত পরিবেশন করেছেন চুনি ইসলাম ভাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের জন্য অনেক ভালোবাসা ও সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো স্মরণে বঙ্গবন্ধু থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।